নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। যারা সদ্য মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠেছো এবং যারা তোমাদের সাবজেক্ট হিসাবে এডুকেশনকে বেছে নিয়েছো, অর্থাৎ শিক্ষাবিজ্ঞানকে বেছে নিয়েছো, তাদের জন্য আজকের ক্লাসটি। তোমরা প্রত্যেকেই জানো এবছর থেকে তোমাদের নতুন সিলেবাস চালু হয়েছে এবং যে সিলেবাসে প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর যে প্রথম পরীক্ষা হবে, প্রথম সেমিস্টার, সেই সেমিস্টারে তোমাদের 40 নাম্বারের শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকবে। এমসিকিউ এর উপর তোমাদের পরীক্ষা হবে, যেটা তোমরা ওএমআর সিটে পরীক্ষা দেবে। এবং বুঝতেই পারছো যে যখন একটা পরীক্ষা শুধুমাত্র ছোট প্রশ্নের উপর ভিত্তি করে হবে, সেখানে কতটা খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। এবং তোমরা যদি এই প্রথম সেমিস্টারে অর্থাৎ এই এমসিকিউ ভিত্তিক যে পরীক্ষা, এই পরীক্ষাতেই যদি তোমরা বেশি করে নম্বর তুলে রাখতে পারো, তাহলে তোমাদের পক্ষেই সেটা খুব লাভজনক হবে। কারণ দ্বিতীয় যে সেমিস্টার আসছে, সেই দ্বিতীয় সেমিস্টারে কিন্তু তোমাদের বড় প্রশ্ন এবং এসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে। আজকের ক্লাসে আমি এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের যে প্রথম অধ্যায়, যেখানে শিক্ষার ধারণা, শিক্ষার সংকীর্ণ অর্থ, ব্যাপক অর্থ, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, শিক্ষার লক্ষ্য কেন পরিবর্তনশীল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়, সেই প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার খাতায় এমসিকিউ প্যাটার্নে পাবে, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে একটা লাইনের মধ্যেই প্রশ্নটি রাখার চেষ্টা করেছি, যাতে যারা নোটসটা তোমরা নোট ডাউন করবে বা তোমরা পিডিএফ নেবে, তাদের জন্য সুবিধা হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম প্রশ্ন কি আছে। আজকে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, এডুকেয়ার। এডুকেয়ার কথার অর্থ কি? এডুকেয়ার কথার অর্থ কি? উত্তরটি দেখে নাও, পরিচর্যা করা। এডুকেয়ার কথার অর্থ কি? না, এডুকেয়ার কথার অর্থ হচ্ছে পরিচর্যা করা। এখানে প্রশ্নটা যখন তোমরা মানে পরীক্ষার সময় পাবে, তখন তোমরা দেখবে যে প্রশ্নটা এইভাবে আসবে যে এডুকেয়ার কথার অর্থ কি, এবং তার সাথে অপশান পাবে অনেকগুলো, যে পরিচর্যা করা, নিয়ন্ত্রণ করা, শৃঙ্খলিত করা, হ্যাঁ, নিষ্কাশন করা। তার মধ্যে তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে এবং সঠিক উত্তরটি হবে পরিচর্যা করা। তোমাদের সুবিধার জন্য আমি এক লাইনে রেখেছি, এতে তোমাদের নোটসটা নোট ডাউন করতে, লিখে নিতে খুব সুবিধা হবে এবং সময়টাও কম লাগবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। এডুশিয়ার। এডুশিয়ার কথার অর্থ কি? এডুশিয়ার কথার অর্থ কি? এডুশিয়ার কথার অর্থ কি? উত্তরটি দেখে নাও, নির্দেশনা দান করা। এডুশিয়ার কথার অর্থ কি? এডুশিয়ার কথার অর্থ হলো নির্দেশনা দান করা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। এডুকেটাম। এডুকেটাম কথার অর্থ কি? এডুকেটাম। এডুকেটাম কথার অর্থ কি? উত্তরটি দেখে নাও, শিক্ষাদানের কাজ। এডুকেটাম কথার অর্থ কি? শিক্ষাদানের কাজ। এই যে 3টি প্রথম প্রশ্ন আমি রাখলাম, এডুকেয়ার কথার অর্থ কি, এডুশিয়ার কথার অর্থ কি এবং এডুকেটাম কথার অর্থ কি, তোমরা বেশিরভাগ স্কুলের স্টুডেন্টরাই দেখবে যে তোমরা প্রথম সেমিস্টারের পরীক্ষায় এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তোমরা যে কোনো স্কুল, যেহেতু ক্লাস 11-এ স্কুল প্রশ্ন করবে, সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পাবে, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো শিক্ষার একদম বেসিক যে কনসেপ্ট, সেটিকে নির্দেশ করে। তাই এই 3টি প্রশ্নের মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে। পরবর্তী প্রশ্ন, আজকে যে প্রশ্নগুলো, আমি তোমাদের অনেক প্রশ্ন দিচ্ছি না, আমি তোমাদের অল্প অল্পই প্রশ্ন দেব। আজকের ক্লাসেও তোমরা 25টা প্রশ্ন পাবে, কিন্তু সেই 25টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষায় দেখতে পাবে যে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে। যে কোনো স্কুল নির্বিশেষে তোমরা প্রত্যেকেই কিন্তু দেখতে পাবে যে এই 25টি প্রশ্নের মধ্যে থেকে অনেকগুলো প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। পরবর্তী 4 নম্বর প্রশ্নে চলে আসছি। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন। কার উক্তি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন, কার উক্তি? উত্তর দেখে নাও, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের উক্তি, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বিদ্যা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? বিদ্যা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? বিদ্যা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? উত্তরটি দেখে নাও, সংস্কৃত বিদ। বিদ ধাতু থেকে বিদ্যা শব্দটি এসেছে। সংস্কৃত বিদ ধাতু থেকে বিদ্যা শব্দটি এসেছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আত্ম উপলব্ধিই হলো শিক্ষা, কারা একথা বলেছেন? আত্ম উপলব্ধিই হলো শিক্ষা, কারা একথা বলেছেন? অর্থাৎ কোন তত্ত্বের প্রবক্তারা
এ কথা বলেছেন। আত্ম উপলব্ধিই হলো শিক্ষা, অর্থাৎ নিজেকে উপলব্ধি করাই হলো শিক্ষা, এ কথা কারা বলেছেন? উত্তরটি দেখে নাও। এ কথা বলেছেন ভাববাদীগণ। ভাববাদীগণ বা তোমরা প্রশ্নে অনেক সময় এরকম অপশানও পাবে আদর্শবাদীগণ। আমি বলে রাখি, ভাববাদী যারা তারাই আদর্শবাদী, অর্থাৎ ভাববাদেরই আর একটা নাম হচ্ছে আদর্শবাদ। সুতরাং আত্ম উপলব্ধি হলো শিক্ষা, এ কথাটি বলেছেন ভাববাদী বা আদর্শবাদীগণ। পরবর্তী প্রশ্নে চলে আসছি। শিক্ষা হলো সুস্থ দেহে এক সুস্থ মনের সৃষ্টি। শিক্ষা হলো সুস্থ দেহে এক সুস্থ মনের সৃষ্টি, কে বলেছেন? শিক্ষা হলো সুস্থ দেহে এক সুস্থ মনের সৃষ্টি, কে বলেছেন এ কথা? উত্তরটি দেখে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি দেখে নাও। এ কথাটি বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল, তোমরা রাষ্ট্রবিজ্ঞান গতদিনের যে আমি ক্লাস দিয়েছিলাম সেই ক্লাসেও তোমরা দেখেছো অ্যারিস্টটলের নাম। রাষ্ট্রবিজ্ঞানের উনি প্রাণ বলা যেতে পারে, রাষ্ট্রবিজ্ঞানের প্রধান যিনি প্রবক্তা বলা যেতে পারেন অ্যারিস্টটল। কিন্তু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানই নয়, উনি কিন্তু এডুকেশনেও আছেন। রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি এডুকেশনেও উনি বলেছেন যে শিক্ষা হলো সুস্থ দেহে এক সুস্থ মনের সৃষ্টি, কথাটি বলেছেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন, কে বলেছেন? শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন, কে বলেছেন? উত্তরটি তোমরা দেখে নাও, জন ডিউই বলেছেন শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন। পরবর্তী প্রশ্নে চলে আসছে আমাদের 9 নম্বর প্রশ্ন। শিক্ষায় গ্রহিতা বলা হয় কাকে? শিক্ষায় গ্রহিতা বলা হয় কাকে? এই প্রশ্নগুলোর উত্তর তো আমরা দেখে নেবো। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে যারা আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, অফলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে, যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও বা যারা শুধুমাত্র নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেই তোমরা পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। পলিটিক্যাল সায়েন্স, বাংলা, এডুকেশন এবং হিস্ট্রি, এই 4টি সাবজেক্ট, প্রতিটি সাবজেক্ট 150 টাকা করে, অর্থাৎ 600 টাকা মাসিক বেতনে তোমরা এই 4টি সাবজেক্টের নোটস নিতে পারো। অনলাইন ক্লাস চালু হবে, মিনিমাম 10 জন স্টুডেন্ট, আমি যেহেতু কালকে প্রথম জানিয়েছি তোমাদের, মিনিমাম 10 জন স্টুডেন্ট হয়ে গেলেই আমি তোমাদের অনলাইন ক্লাস চালু করব। অনলাইন ক্লাসে পড়া বুঝিয়ে দেওয়া হবে এবং তোমাদের PDF করে নোটস পাঠিয়ে দেওয়া হবে। আর যারা শুধুমাত্র নোটস নিতে চাও তাদের ক্ষেত্রে একটু কম হবে, তারা হচ্ছে যারা নোটস নিতে চাও তাদেরকে প্রতি উইকে তোমাদের নোটস পাঠিয়ে দেওয়া হবে PDF করে। তো তোমরা যারা যোগাযোগ করতে চাও, যারা পড়তে আগ্রহী, তারা অবশ্যই কিন্তু এই মাসের মধ্যে, এই 2টি সপ্তাহের মধ্যে যোগাযোগ করো। 2টি সপ্তাহ না, আজ তো 21 তারিখ হয়েই গেছে, এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করো, কারণ সামনে মাস থেকেই তোমাদের অনলাইন ক্লাস পুরো দমে শুরু হবে। যারা অফলাইন ক্লাস করছো এবং যারা মক টেস্ট দিতে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তাদেরকে বলি, এখানে প্রতিদিনই তোমাদের কিছু না কিছু ক্লাস দেওয়াই থাকবে। তো তোমরা যদি বলো তো আমি তোমাদের জন্য একটা লাইভ ক্লাসও নিয়ে আসতে পারি। তোমরা কমেন্টে জানিও তোমরা কি চাইছো, আমার থেকে কীরকম ক্লাস এক্সপেক্ট করছো, আমি সেই ধরনের ক্লাস তোমাদের জন্য আনবো। শিক্ষায় গ্রহিতা বলা হয় কাকে? উত্তরটি দেখে নাও, শিক্ষার্থীকে। তাহলে শিক্ষায় গ্রহিতা বলা হয় কাকে? শিক্ষার্থীকে গ্রহিতা বলা হয়। এ প্রসঙ্গে বলে রাখি যে শিক্ষায় গ্রহিতা বলা হয় শিক্ষার্থীকে, কেন বলা হয়? দেখো, শিক্ষার প্রধানত হচ্ছে শিক্ষা 4টি উপাদান নিয়ে গঠিত। অনেকে বলেছেন শিক্ষা 2টি উপাদান নিয়ে গঠিত, অনেকে বলেছেন শিক্ষা 3টি উপাদান নিয়ে গঠিত এবং অনেকেই বলেছেন শিক্ষা 4টি উপাদান নিয়ে গঠিত। বর্তমান যে শিক্ষা সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা শিশুকে কেন্দ্র করেই আবর্তিত হয়। কারণ একটি শিশুর চাহিদা, তার ইচ্ছা, তার অনিচ্ছা, তার ভালো লাগা, তার সক্রিয়তা, এটার উপরেই গুরুত্ব দেওয়া হয়। তাই বর্তমান শিক্ষা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। শিক্ষার প্রধান যে উপাদানটি সেটি তাহলে হচ্ছে শিক্ষার্থী বা শিশু, আর দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে শিক্ষক। এখানে শিক্ষক দাতার ভূমিকায় থাকে, অর্থাৎ কি শিক্ষক তার যাবতীয় জ্ঞান দান করে এবং শিক্ষার্থী গ্রহণ করে, তাই শিক্ষার্থীকে বলা হয় কি? গ্রহিতা। বর্তমানে শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা, কিন্তু প্রাচীনকালে যে সংকীর্ণ অর্থে শিক্ষা ছিল সেটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা ছিল না, সেটা পুঁথি কেন্দ্রিক শিক্ষা ছিল, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ছিল। অর্থাৎ সেখানে শিক্ষক যা বলবে সেটাই শিক্ষার মূল বিষয়, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। তোমরা যখন আমি লং ক্লাস তোমাদের জন্য আনবো, প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দেবো, তখন তোমাদের এই বিষয়গুলো
আরও পরিষ্কার হয়ে যাবে। শিক্ষায় যেহেতু শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে তার জ্ঞানগুলো গ্রহণ করে, শিক্ষক জ্ঞান দান করে এবং শিক্ষার্থী সেই জ্ঞানগুলো গ্রহণ করে, তাই এখানে শিক্ষার্থীকেই গ্রহিতা বলা হয়। শিক্ষার 4টি উপাদান হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং শিক্ষালয় বা বিদ্যালয়। এই 4টি হচ্ছে শিক্ষার উপাদান। এই 4টি উপাদান ছাড়া কিন্তু শিক্ষা সম্পূর্ণ হয় না। পরবর্তী আমাদের 10 নম্বর প্রশ্নে চলে আসছি। শিশু এবং ব্যক্তির দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি কার? আবার একবার বলছি, শিশু এবং ব্যক্তির দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি কার? উত্তরটি দেখে নাও। উক্তিটি হলো গান্ধীজির। উক্তিটি হলো গান্ধীজি বা মহাত্মা গান্ধীর। পরবর্তী প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন কেন্দ্রিক? এখানে আমি বোঝানোর সময় তোমাদের বলছিলাম যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুকেই প্রাধান্য দেওয়া হয়। শিশুর ইচ্ছা, তার অনিচ্ছা, তার পছন্দ অপছন্দ, তার চাহিদা, এগুলোর উপর গুরুত্ব দেয়। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া কার উক্তি? শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। দ্বিমুখী অর্থাৎ যেখানে বলা হয়েছে শিক্ষা ব্যবস্থায় এক হচ্ছে শিক্ষার্থী থাকবে আর 2 হচ্ছে শিক্ষক থাকবে। এই দুটো মুখের কথা বলা যায়। শিক্ষা এবং মানে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যেই মানে একজন দান করবে, একজন গ্রহণ করবে, বা শিক্ষার্থী যখন প্রশ্ন করবে শিক্ষক তার প্রশ্নের উত্তর দেবে। এইভাবেই একটা শিক্ষা ব্যবস্থা চলবে। অর্থাৎ শিক্ষার এই 2টি উপাদানকে কেন্দ্র করে তাদের মধ্যে আদান প্রদান চলবে। এই ব্যাপারটা নিয়ে যে বলেছে যে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, এই উক্তিটি কে করেছেন সেটা দেখে নেওয়া যাক। এই উক্তিটি করেছেন জন অ্যাডামস। তাহলে শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া, একমুখী নয়, বহুমুখী নয়, দ্বিমুখী প্রক্রিয়া, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে আদান প্রদান চলে। তো এই শিক্ষাকে দ্বিমুখী প্রক্রিয়া কে বলেছেন? উত্তর হচ্ছে জন অ্যাডামস। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বিবেকানন্দের মতে শিক্ষা কি? বিবেকানন্দের মতে শিক্ষা কি? বেশিরভাগ আমাদের যে প্রিভিয়াস ইয়ারগুলো দেখেছি বা প্রিভিয়াস ইয়ার ছাড়াও যে কোনো স্কুলের পরীক্ষাতেও আমরা দেখেছি যে এই প্রশ্নগুলো কিন্তু খুব রাখা হয় যে বিবেকানন্দের মতে শিক্ষা কি। উত্তরটা দেখে নাও। মানুষের অন্তর্নিহিত শিক্ষার বিকাশ। মানুষের অন্তর্নিহিত শিক্ষার বিকাশ, এটাই হচ্ছে বিবেকানন্দের মতে শিক্ষা। অন্তর্নিহিত মানে আমাদের ভিতরের, আমাদের মনের ভিতরকার বিকাশ, সেটাকেই বলা হচ্ছে বিবেকানন্দের মতে শিক্ষা। কারণ উনি বলেছিলেন যে মানুষের মধ্যে ব্রহ্ম বিদ্যমান, সুতরাং মানুষের মধ্যে মানুষের যদি অন্তরের মহত্বের বিকাশ ঘটে তাহলে মানুষের কিন্তু শিক্ষার সেটা বিকাশই বলা যায়। পরবর্তী প্রশ্ন, ডিউইয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? ডিউইয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? জন ডিউই, এনার পুরো নাম হচ্ছে জন ডিউই। এনার মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? উত্তরটা দেখে নাও। সামাজিক বিকাশ। শিক্ষার সামাজিক বিকাশের কথা কে বলেছেন এটাও যদি প্রশ্ন থাকে এবং অপশন যদি অনেক কিছু থাকে এবং তার মধ্যে যদি ডিউই যদি অপশানে থাকে তাহলে একদম চোখ বন্ধ করে ডিউইয়ে দাগ দিয়ে দেবে। জন ডিউই হচ্ছে শিক্ষার সামাজিক লক্ষ্য বা সামাজিক বিকাশের প্রবক্তা। কারণ উনি মনে করেছেন যে মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ একা কখনো বাঁচতে পারে না, মানুষ একে অপরের সাথে বাঁচতে পছন্দ করে। কোনো মানুষ, আমরা জানি যে যখনই মানুষ একা থাকে আমরা বলি কি সে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, একাকিত্ব ভোগে। সুতরাং কেন আমরা এগুলো বলি? তার কারণ হচ্ছে যে মানুষ সামাজিক জীব, মানুষ একে অপরের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। তাই মানুষের সামাজিকতার উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন জন ডিউই। পরবর্তী প্রশ্নে চলে আসছি। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুর চাহিদা, ইচ্ছা, অনিচ্ছার উপর গুরুত্ব দেওয়া হয়, এই যে শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বা প্রবক্তা কে? উত্তরটি দেখে নাও। রুশো। এই নামটিও তোমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়বে এবং পাশাপাশি যতক্ষণ তোমরা এডুকেশনে শিশুকেন্দ্রিক শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি পড়বে সেখানেও তোমরা এই রুশোর নাম পড়বে। ইনি একজন ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ। উনি এডুকেশন বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উনি ওনার বক্তব্য বলে উপস্থাপন করেছিলেন। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো। পরবর্তী প্রশ্ন, এমিল গ্রন্থের রচয়িতা কে? এমিল গ্রন্থের রচয়িতা কে? এমিল গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি তোমরা দেখে নাও। রুশো এমিল গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্নে চলে আসছি। শিক্ষার তিনটি মেরু কি কি? আগেই বললাম যে শিক্ষার 2টি মেরু যখনই বলা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষক
আর শিক্ষার্থী। এবারে শিক্ষার যখন তিনটি মেরু আসছে, শিক্ষার তিনটি মেরু কি কি? শিক্ষক শিক্ষার্থী তো থাকছেই, তার সাথে আরেকটি মেরু হচ্ছে কি? পাঠ্যক্রম। কারণ একটা নির্দিষ্ট সিলেবাস বা পাঠ্যক্রম না থাকলে শিক্ষা একটা নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারে না। শিক্ষার একটা নির্দিষ্ট, আমরা যখন কোনো ট্রেনের টিকিট কাটি, ট্রেনের টিকিট কাটতে গেলে আমাদের গন্তব্য কোথায় সেটা বলতে হয়, সেই রকমই একটা গন্তব্য নির্দিষ্ট থাকলে আমাদের যাত্রা সুনির্দিষ্ট হয় না। ঠিক তেমনই প্রতিটি কাজের একটি নির্দিষ্ট লক্ষ্য দরকার এবং শিক্ষারও একটি নির্দিষ্ট লক্ষ্য দরকার, এবং পাঠ্যক্রম আমাদের সেই লক্ষ্য বা সেই গন্তব্যটাকে নির্ধারণ করতে সাহায্য করে। তাই শিক্ষার তিনটি মেরু হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও পাঠ্যক্রম। পরবর্তী প্রশ্নে চলে আসছি, সংকীর্ণ অর্থে শিক্ষার উদ্দেশ্য কি? উত্তরটি দেখে নাও, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার উদ্দেশ্য। এই জ্ঞান অর্জন কেন সংকীর্ণ অর্থে শিক্ষার উদ্দেশ্য? কারণ সংকীর্ণ অর্থ অর্থাৎ প্রাচীন যে শিক্ষা ব্যবস্থায় যে অর্থে শিক্ষাটি ব্যবহার করা হতো সেটাকে বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা। সেখানে মনে করা হতো যে শুধুমাত্র পুঁথিতে লেখা, বইয়েতে লেখা যেটুকু জ্ঞান আছে সেটা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেবে। এখানে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতা হবে, শিক্ষার্থীর বিশেষ কোনো কাজ থাকবে না, শিক্ষকই শুধুমাত্র সক্রিয় একজন ব্যক্তি হবে যিনি পুঁথিতে লেখা জ্ঞানগুলোকে শিক্ষার্থীর মধ্যে দান করবে, এবং শিক্ষার্থীর চাহিদা ইচ্ছা অনিচ্ছাগুলোকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। শিক্ষক যা বলবে সেটা চুপচাপ শুনে যাওয়াই হচ্ছে শিক্ষার্থীর প্রধান কাজ। তো এই অর্থে শিক্ষাকে বলা হয় সংকীর্ণ অর্থে শিক্ষা, এবং এই সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। শুধুমাত্র পুঁথিতে যে জ্ঞান আছে সেটা অর্জন করলেই শিক্ষিত হয়ে গেছে, একটা শিক্ষায় শিক্ষিত হয়ে গেছো বলা যেতে পারে। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। পরবর্তী প্রশ্নে চলে আসছি, শিক্ষার সর্বাধুনিক মতবাদটি কি? শিক্ষার সর্বাধুনিক মতবাদটি কি? উত্তর দেখে নাও, মানবতাবাদ শিক্ষার সর্বাধুনিক মতবাদ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা। বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা, কার উক্তি? ভীষণ গুরুত্বপূর্ণ, বিশ্ব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা, উত্তরটি হচ্ছে কার উক্তি? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই যে প্রকৃতির পরিবেশে বসবাস করা, প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান করে জ্ঞান অর্জন করা, এই সংক্রান্ত কথাগুলো বেশিরভাগই বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা, এই উক্তিটিও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। পরবর্তী প্রশ্ন, শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ, কার উক্তি? শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলির স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ, কার উক্তি? উত্তরটি দেখে নাও, পেস্তালৎসির উক্তি। পেস্তালৎসির উক্তি। পরবর্তী প্রশ্ন, শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়, কে বলেছেন? শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়, কে বলেছেন? উত্তরটি দেখে নাও, স্বামী দয়ানন্দ। স্বামী দয়ানন্দ বলেছেন যে শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়। পরবর্তী প্রশ্নে চলে আসছি, আত্মসক্রিয়তার তত্ত্ব কার শিক্ষা চিন্তার ফল? আত্মসক্রিয়তার তত্ত্ব কার শিক্ষা চিন্তার ফল? উত্তরটি দেখে নাও, ফ্রয়েবেল। আত্মসক্রিয়তার তত্ত্ব কার শিক্ষা চিন্তার ফল? ফ্রয়েবেলের শিক্ষা চিন্তার ফল। পরবর্তী প্রশ্নে চলে আসছি, শিক্ষার অর্থ দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ ও জাতির প্রতি প্রীতি, কে বলেছেন? শিক্ষার অর্থ দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি, কে বলেছেন এই কথাটা? উত্তরটি দেখে নাও, কৌটিল্য বলেছেন এই কথা। এবং আমরা পরবর্তী আমাদের শেষ প্রশ্নে চলে আসছি, এবং এর সাথেই বলে রাখি যারা আমার অনলাইন ক্লাস বা নোটস ভিত্তিক পড়াশোনার সাথে যুক্ত হতে চাও তারা আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করো, এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলে রাখি চ্যানেলে এই ধরনের ক্লাস রেগুলার পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুদের সাথে তোমরা এই ক্লাসগুলো শেয়ার করে নাও এবং বেশি বেশি করে শেয়ার করো, এবং আমার যারা চ্যানেলে নতুন তাদেরকে প্লিজ বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তিনিকেতনের শিক্ষাশ্রম গঠন করেছিলেন কে? শান্তিনিকেতনের শিক্ষাশ্রম গঠন করেছিলেন কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে প্রশ্নটা যেটা বলেছিলাম যে শান্তিনিকেতনের বিশ্ব প্রকৃতির মধ্যে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার কথা রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছিলেন। তো শান্তিনিকেতনের শিক্ষাশ্রমও গঠন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে এই ভিডিওতে আমি 25টি প্রশ্ন দিয়েই শেষ করলাম। পরবর্তী ক্লাসে আরও অন্য বিষয়ে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ।